আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারকাতু। 24 আপডেট নিউজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। -2 ফর্মুলা আসলে কি? -2 ফর্মুলার সম্পর্কে আলোচনা করছেন গোলাম মাওলা রনি। আসুন আমরা গোলাম মাওলা রনি আলোচনাটা শুনে আসি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত দর্শক, বিএনপির যে দুর্ভাগ্য, এটি সম্ভবত নিয়তির খপ্পরে পড়েছে। বাংলাদেশের ইতিহাসের একটা অনন্য বিপ্লব, গণ অভ্যুত্থান এবং বিএনপি প্রায় গত ২০ বছরের লড়াই, সংগ্রাম, ত্যাগ, তিতিক্ষা সবকিছু একটা চমৎকার সমীকরণে পৌঁছে যাচ্ছে। কিন্তু নিয়তি এখানে এমন খেলা খেলছে যার কারণে অতীতের যে -2 ফর্মুলা, এটি নিয়ে আবার আলোচনা হচ্ছে এবং প্রায় সবাই যারা রাজনৈতিক বিশ্লেষক এবং রাজনীতির সঙ্গে যারা সম্পৃক্ত, বিএনপি যারা শীর্ষ নেতা, তারাও বুঝে গিয়েছেন যে আগস্ট জুলাই বিপ্লবের পর যত দ্রুত এবং যত সহজে বিএনপি ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখেছিল, সেই স্বপ্নটি ক্রমশ দুঃস্বপ্নে পরিণত হচ্ছে। কিভাবে দুঃস্বপ্নে পরিণত হচ্ছে? এমনিতেই বিএনপির বিরুদ্ধে হাজার হাজার মামলা, বিএনপির লাখ লাখ নেতাকর্মী এই মামলার জালে আবদ্ধ। এখনো পর্যন্ত তৃণমূল থেকে ঢাকায় এই যে লাখ লাখ বিএনপি নেতাকর্মী, গত ৪ মাসে তাদের যে মামলা থেকে অব্যাহতি, এই ব্যাপারে কোনো অগ্রগতি হয়নি। এক নম্বর হলো যে সকল নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা মোকদ্দমা হয়েছিল, তারা বা তাদের একটা অংশ, এর বাইরে নতুন কিছু হাইব্রিড তৈরি হয়েছে গত ২০ বছরে। ২০০৬ থেকে আজ অবধি অলমোস্ট ১৮-১৯ বছর। তো বিএনপি যখন ক্ষমতা হারিয়েছিল ২০০৬ সালে, ওই সময়টিতে যে শিশুটি জন্ম নিয়েছে বিএনপির পরিবারে, সে এখন ১৮ বছরের বয়স্ক এক যুবক। ফলে বিএনপির অনেক কিছু তিনি জানেন না বা অনেক কিছুর সাথে তিনি জড়িত নন। এখন এই যে একটা পরিবর্তিত পরিস্থিতিতে বিএনপির যে 4th জেনারেশন, মানে যারা ২০০৫-এর পরে জন্ম নিয়েছেন, তাদেরকে যদি আপনি 4th জেনারেশন ধরেন, তারা। আর 3rd জেনারেশন হলো এই যাদের বয়স 30 বছরের মধ্যে, 3rd জেনারেশন। তো এইভাবে বিএনপির 4টি জেনারেশন এই মুহূর্তে রয়েছে। এখন মামলা মোকদ্দমার সঙ্গে সাধারণত 4র্থ জেনারেশনটি জড়িত নন, মানে এরা অনেকটা ফ্রেশ, এদের রক্ত টগবগে। কেউ ছাত্রদল করেন, কেউ হয়তো করেন না, কারো বাবা যুবদলের নেতা, কারো বাবা বিএনপির নেতা। তো এই 4র্থ জেনারেশনের একেবারে টগবগে যারা তরুণ রয়েছেন, তাদেরকে টার্গেট করে বিভিন্ন এলাকাতে যত দুর্নাম বদনাম, ধরুন চাঁদাবাজি, দখল বাণিজ্য, হুমকি ধামকি, মামলা মোকদ্দমা ইত্যাদি যত বদনামগুলো রয়েছে, খুবই সুকৌশলে এই 4র্থ জেনারেশনকে টার্গেট করা হয়েছে। ফলে চলমান যে বিএনপির মামলাগুলো রয়েছে, সেই মামলার সঙ্গে যদি কোনো কারণে গণেশ উল্টে যায়, অর্থাৎ একটি ২-১১ বা আরেকটি ১-১১, এটি যদি শুরু হয়ে যায়, তাহলে সবার আগে বিএনপি নেতাকর্মীদেরকে টার্গেট করা হবে এবং 3টে জেনারেশন তো আলটিমেটলি মামলা মোকদ্দমা শেষ, 4র্থ জেনারেশনটিকেও শেষ করে দেওয়া হবে। আপনারা যদি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস কিংবা ঢাকা কলেজ বা বিভিন্ন ক্যাম্পাসে যান, সেখানে দেখবেন যে ছাত্রদলের যে তারুণ্য, সেই তারুণ্যের বাঁধ ভাঙা জোড়া। কিন্তু এটা ১ মাস আগে ছিল না। ১ মাস আগে সাধারণ ছাত্রদের ব্যানারে, সেটা সমন্বয় হোক কিংবা শিবির হোক বা
হোয়াট এভার মেবি, আপনারা সবাই জানেন। তো তারা সংঘবদ্ধভাবে ছাত্রদলকে কোনো ক্যাম্পাসে আসলে ঢুকতে দেয়নি, এমনকি হলগুলোতেও না, যারা পদপদবীধারী। তো এই অবস্থাতে ছাত্রদলের যারা নেতাকর্মী তারা বাইরে বাইরে ঘুরে বেড়াচ্ছে। কিন্তু গত 1 মাস আপনি লক্ষ্য করবেন যে ক্যাম্পাসগুলো বলতে গেলে এদেরই দখলে, এবং তারা এই ক্যাম্পাস দখল করছে বা ক্যাম্পাসের সামনে অবস্থান নিচ্ছে, একেবারে কিছু করছে না, ধরুন নিষ্পাপ। কিন্তু ওই যে যারা আগে তাদেরকে তাড়িয়েছিল, সমন্বয়করা বা ছাত্র শিবিরে যারা লোকজন রয়েছে, তারা পেছনে থেকে এমন কিছু ঘটনা ঘটাচ্ছে যে এই ছেলেরা বা এই মেয়েরা ছাত্রদলের নাম নিয়ে যেন কলঙ্কিত হন, এবং পুলিশের খাতায়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর খাতায় এদের বিরুদ্ধে যেন মানে অপকর্মকারী, দুষ্কৃতিকারী এরকম অভিযোগের পাল্লা ভারী হয়। এই কাজগুলো তারা সুকৌশলে করে যাচ্ছেন। তো এই যে সারা বাংলাদেশে ইমেজ হারানো, সেই ইমেজ হারানো বিএনপিকে রক্ষা করার জন্য বিএনপির যে কেন্দ্রীয় নেতা যারা আছেন, এই মুহূর্তে যেহেতু রাষ্ট্রীয় ক্ষমতা তাদের হাতে নেই, এত বড় একটি সংগঠনকে যার সঙ্গে টাকা জড়িত, যেমন ধরুন 2006 সনে তো বিএনপির পতন হলো। এখন সেই পতন তো এমনি এমনি হয়নি। পতনের পেছনে এখন যদি আওয়ামী লীগের লোকজনের মতো কেউ বলে যে না ঠিক আছে, জেনারেল ওয়াকার শেখ হাসিনার সাথে বেইমানি করেছে, এবং বিএনপির যদি কোনো লোক বলে যে মইনুল আহমেদ বিএনপির সাথে বেইমানি করেছে, এটা বিএনপি মিথ্যাচার। 2005 সনে 6 সনে আসলেই পরিবেশ পরিস্থিতি এমন হয়েছিল যে বিএনপির ইমেজ হারিয়েছিল, এবং এখন এই যে আওয়ামী লীগের যে দরবেশ বাহিনী, তারপরে ছাত্রলীগ, যুবলীগের বিরুদ্ধে যে দুর্নাম, এরপর সজীব ওয়াজেদ জয়ের যে কাছের লোক হিসেবে আরাফাত, পলক, বিপু, এদের যেভাবে নাম আসে, ঠিক ওই সময়টিতেও জনাব তারেক রহমানের ঘনিষ্ঠ বলে পরিচিত যে মানুষগুলো ছিলেন, হাওয়া ভবনের সাথে যারা সম্পৃক্ত ছিলেন, তাদের বিস্তর অভিযোগ ছিল তাদের বিরুদ্ধে, হয়তো সত্য হয়তো মিথ্যা, কিন্তু পাবলিক পারসেপশন খুবই জঘন্য ছিল। এর বাইরে প্রধানমন্ত্রীর কার্যালয় কেন্দ্রিক কতগুলো কর্মকর্তা ছিলেন, বেশ কয়েকজন সচিব ছিলেন, বেশ কয়েকজন রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন, যাদের দুর্নাম, বদনামের দুর্গন্ধ চারিদিকে ছড়িয়ে পড়েছে। তারা শত শত নয়, হাজার হাজার বিঘা জমি ঢাকা এবং তার আশেপাশে তারা ক্রয় করেছে। দেশে বিদেশে তাদের অনেক টাকা পয়সা আছে। যে সমস্ত লোক রাস্তায় অনেকটা ভিক্ষুকের পর্যায়ে ছিল, তারা রেঞ্জ রোভার, ফেরারি এ সকল গাড়ি ঢাকা শহরে চালাত, এবং গুলশান বনানী বাড়িধারাতে তাদের একাধিক সেই শত কোটি টাকা দামের, এখন সেগুলোর বাড়ির দাম হবে 1000 কোটি টাকা, কিন্তু ওই সময়টাতে শত কোটি টাকার তাদের সেই বাড়িতে তারা বসবাস করত। অথচ বিএনপি ক্ষমতা আসার আগে বা আজ থেকে 20 বছর আগে তারা জাস্ট পথের ফকির ছিলেন। তো এই যে কর্মকাণ্ডগুলো তারা করেছে, এই কর্মকাণ্ডের দায়গুলো আসলে বিএনপির উপর পড়েছিল। কিন্তু এই গত 4 মাসে সেই মৌমাছির মতো কোথা থেকে যেন সেই সব লোকগুলো, যাদের বিরুদ্ধে অভিযোগ, যাদের নাম শুনলে মানুষের রাগ আসে, যাদের চেহারা দেখলে মানুষের বিরক্তি চলে আসে, এবং বারবার শুধু তাদেরকে দেখলেই সেই বিএনপির খাম্বা, হাওয়া ভবন এবং বিএনপির ওই জমানার কথা, 1/11-এর পূর্ববর্তী সময়ের কথা মনে আসে। সেই লোকগুলো এখন এতটা সামনে এগোচ্ছে এবং এতটা তারা দাপট দেখাচ্ছে যে বিএনপির যারা ত্যাগী নেতা, এই বাংলাদেশের থেকে যারা জেল খেটেছেন, জুলুমের শিকার হয়েছেন, এরকম শত শত যুব দলের, ছাত্র দলের, তারপরে মূল আওয়ামী লীগের, মহিলা আওয়ামী লীগের, তো এই সুবিধাভোগীদের দাপটে এখন তাদের কাউকে দেখা যাচ্ছে।
এবং এই সুবিধাভোগীদেরকে সামনে নিয়ে আনা হয়েছে এবং তাদেরকে কিছু কাজ করতে দেওয়া হয়েছে এবং অনেকে তাদের বিরুদ্ধে মানে তাদের পেছনে টাকা খরচ করেছে, যেন বিএনপির বদনাম হয়। এই গেল দ্বিতীয় বিষয়, নিয়তি। এখানে বিএনপি আসলে নিজের মানে যারা এই অপকর্মগুলো এখন করছে তাদেরকে কমান্ড করার মতো ক্ষমতা মির্জা ফখরুল সাহেবের নেই, এমনকি মির্জা আব্বাস সাহেবেরও নেই, কিন্তু তারা এই কাজগুলো করে যাচ্ছে। এরপরে যে সমস্যাটা দেখা দিয়েছে সেটি হলো পুলিশ সার্ভিস এবং সিভিল সার্ভিসে আওয়ামী লীগের কর্মকর্তাদের সাথে, জামাতপন্থী কর্মকর্তাদের সাথে, হিজবুত তাহরির পন্থী কর্মকর্তাদের সাথে এবং সৎ কর্মকর্তাদের সাথে বিএনপির পন্থী যারা কর্মকর্তা তাদের একটা টাগ অফ ওয়ার ত্রিমাত্রিকভাবে এখানে কাজ করছে। প্রথমত হলো যে বিএনপির যে সকল খারাপ অফিসার ছিল, পুলিশ হোক, সিভিল সার্ভিস হোক, যারা কুকর্মের কারণে চাকরিচ্যুত হয়েছিলেন, অতিরিক্ত দলবাজির কারণে চাকরিচ্যুত হয়েছিলেন, এদের একটা গ্রুপ আছে। দ্বিতীয় যে গ্রুপটি হলো যারা ভোল পাল্টে জয় বাংলা বলেছে, আওয়ামী লীগের সঙ্গে মিশে থেকেছে কিন্তু ছাত্রদল করত, এরা হঠাৎ করে এখন মাথা চাড়া দিয়ে উঠেছে। 3 নম্বর হলো যে মনে মনে ছাত্রদলের সঙ্গে সম্পৃক্ত ছিল, বিএনপি পরিবারের সদস্য, কিন্তু অনেস্ট অফিসার, মনে মনে একেবারে তারা সবসময় সৎ চিন্তা ভাবনা করে। তো এই বিএনপির 3 শ্রেণীর কর্মকর্তা, তো 3 শ্রেণীর কর্মকর্তা নিজেরা মারামারি করছেন, কে আগে যাবে, কে কোন পথ পাবে, এটা নিয়ে একটা গ্রুপ। আর এই 3টি গ্রুপ সম্মিলিতভাবে পারছেন না, আলাদাভাবে আওয়ামী লীগের সাথে, জামাতপন্থীদের সাথে, অন্যান্য মতাবলম্বীদের সাথে ফাইট করতে গিয়ে প্রশাসনের সর্বস্তরে রীতিমতো একটা অস্থিরতা তৈরি করে ফেলেছেন এবং এটি বড় দল হিসেবে বিএনপিকে সবচেয়ে বেশি বিপদে ফেলেছে। এরপর জনাব তারেক রহমান তো সে অনেক দিন ধরে দেশের বাইরে, 16-17 বছর তো হবেই দেশের বাইরে থাকলে আসলে দেশ সম্পর্কে জানা যায়। তিনি এই বাংলাদেশে বসে যেভাবে ধরুন আমার সঙ্গে যদি তার কথা হতো, আসিফ নজরুলের সাথে তার 1-to-1 কথা হতো, একটি পরিবেশে খাওয়া দাওয়া করতেন, আর আমার সঙ্গে তিনি টেলিফোনে কথা বলেন, স্কাইপে কথা বলেন, এই দুটোর মধ্যে আকাশ পাতাল পার্থক্য, তার পক্ষে এটা বোঝা সম্ভব নয়। ফলে তিনি ওখানে থেকে দেখা গেল যে বাংলাদেশে যাদের রাজনীতিতে 2 পয়সার মূল্য নাই, দেখা গেল তিনি গল্প টল্প ছেড়ে জনাব তারেক রহমান সাহেবকে বিরাট একেবারে রয়্যাল বেঙ্গল টাইগার হিসেবে পরিচয় দিয়ে একটা সিদ্ধান্ত তার পক্ষে নিয়ে নিয়েছেন এবং এটা দলের মধ্যে ভীষণ রকম নেতিবাচক প্রতিক্রিয়া তৈরি করেছে। আবার দেখা গেল যে অনেক লোক জনাব তারেক রহমান সাহেবের সাথে যোগাযোগ করেন না, তাকে সম্মান দেখিয়ে, মর্যাদা দেখে যে যে লিডার, গ্র্যান্ড লিডার, কেন তার অনেক কাজ আছে। তো তারেক রহমান সাহেব মনে করেন যে এই লোকটা হয়তো অহংকারী বা ইনঅ্যাক্টিভ। আবার যে লোকটি কোনো কাজ নেই, সকাল বিকাল টেলিফোন করছে, দেখা গেল সে নেতার খুব কাছাকাছি হয়ে যাচ্ছে। ফলে এখানে যে ম্যানেজমেন্ট, চেইন অফ কমান্ড বা কমিউনিকেশন, এখানে একটা বিরাট গ্যাপ তৈরি হয়ে গিয়েছে। এই গ্যাপ তৈরি হওয়ার কারণে কি হলো, তার দীর্ঘদিনের যারা বিশ্বস্ত, লাল দলের যারা বিশ্বস্ত, তার সঙ্গে সঙ্গে নতুন হাইব্রিড কিছু লোক তৈরি হয়েছে পরিস্থিতির প্রেক্ষাপটে, যেটি দলে বিরাট বোঝা হিসেবে দেখা দিচ্ছে। এরপর নতুন দল করার জন্য, কিংস পার্টি করার জন্য অতীতের মতো দেশি এবং বিদেশি বিভিন্ন গোয়েন্দা সংস্থা শত কোটি টাকা রাস্তার টোকাই প্রকৃতির যারা লোকজন রয়েছে, রাজনীতির টোকাই বলা হয় এদেরকে, এসব টোকাইদের পেছনে খরচ করছে। এসব টোকাইরা এই এজেন্সি টাকা নিয়ে গাড়ি কিনেছে, ভালো জামা কাপড় কিনেছে এবং এদেরকে আপনি এখন অনেক বড় বড় মঞ্চে দেখতে পাবেন। এই লোকগুলো গত 4 মাসে বিএনপি এবং জামাত এই দুটো দলকেই প্রতারিত করেছে, মুনাফিকি করেছে।
এই দুটো দলের যে রাজনৈতিক স্ট্রেন ছিল সেই স্ট্রেনটা নষ্ট করে দিয়েছে। ফলে আজ বিএনপি যেভাবে বিপদে পড়েছে, জামাতে কিন্তু বিপদে পড়েছে। আর এ সকল টোকাই প্রকৃতির লোক, যাদের 10 জন লোক একটা মেম্বার ইলেকশনও করতে পারবে না, কিন্তু তাদেরকে গোয়েন্দা সংস্থায় সাজিয়ে গুছিয়ে সেই এরশাদ জামানার মতো করে এমনভাবে তাদের হাতে ক্ষমতার ছড়ি ঘুরিয়ে দেওয়া হয়েছে বা ক্ষমতার ছড়ি তাদের হাতে ধরিয়ে দেওয়া হয়েছে, যেগুলো দেখে বিএনপি বা জামাতের লোক মনে করছে যে এদের আমেরিকার সঙ্গে ভালো লবি আছে, ভারতের সঙ্গে ভালো লবি আছে, ক্যান্টনমেন্টের সঙ্গে ভালো লবি আছে, এরকম একটা ইমেজ তারা তৈরি করছে। এদের সাথে ডক্টর ইউনূসের ভালো সম্পর্ক আছে। তো এই লোকগুলোর সঙ্গে বিএনপিও সময় দিয়েছে, জামাতও সময় দিয়েছে, তাদের উভয়কে নিয়ে টানাটানি করেছে। টানাটানি করে নিজেরা কী করেছে, বিএনপি এবং জামাতের মধ্যে এই টোকাই প্রকৃতির অন্ততপক্ষে 1 ডজন রাজনৈতিক দল এবং কয়েক ডজন এই রাজনৈতিক টোকাই, তাদের কারণে বিএনপি এবং জামাতের মধ্যে এখন দা কুমড়ার সম্পর্ক তৈরি হয়ে গেছে। আওয়ামী লীগ যেহেতু নাই মাঠে, পলাতক, আসার কোনো সম্ভাবনা নাই। জামাত যেভাবে জাগ্রত হয়েছিল, বিএনপির জন্য যে সম্ভাবনাটা তৈরি হয়েছিল, এই সার্বিক পরিস্থিতির কারণে পুরো সম্ভাবনাটা শূন্যে রূপান্তরিত হয়ে গেছে। আর যখন এরকম শূন্যতা তৈরি হয়, সেই শূন্যতা প্রকৃতি কখনোই সহ্য করে না, এবং সেই শূন্য জায়গাতেই এসে দেখা গেল চক্রান্তকারীরা জায়গা করে নেয়, সামরিক বাহিনী এখানে হস্তক্ষেপ করার সুযোগ পায়, আমলাতন্ত্র শক্তিশালী হয়, আর তখন 1-11 বলেন, 2-11 বলেন বা 3-11 বলেন, ওইরকম একটা পরিস্থিতি তৈরি হয়ে যায়, যেটির অশনি সংকেত এখন আমরা আকাশে বাতাসে শুনতে পাচ্ছি। আর যেহেতু বিএনপি সবচেয়ে বড় স্টেক হোল্ডার রাজনীতিতে, এরকম কোনো কিছু হলে সবার আগে বিএনপিকে বিপদে পড়তে হবে। আর তাই যদি হয়, তাহলে বিএনপির এই নিয়তিকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে